আপনাদের টাকার সাথে সাথে আজকে যেভাবে সাড়া দিয়েছেন, সবাই যেভাবে এক হয়েছেন, আগামী যে কোনো পরিস্থিতিতে আমরা এক হবো ইনশাল্লাহ। কি পারবো তো? শিক্ষাকে গুরুত্ব। প্রিয় ভাইরা, আমাদের কেন্দ্রে আমরা অফিস করবো না, অফিস আইডিবি আমরা কক্সবাজারে সফল হবে ইনশাআল্লাহ। আর নিজেরা জানেন, নিজেরা বুঝে, তাহলে আপনার সামনে আমাদের যে আমাদের কিশোর ছাত্র একটা কথা শিখেছি, তুলে দেওয়ার আগে সসম্মানে 7 দিনের মধ্যে এটা কি বাঘের কেন্দ্রীয় আইডিবি কি করছে সেখানে তারা বসার জায়গা পাচ্ছে না। আজকে কক্সবাজারে এসে যেটা দেখলাম যে আমাদের এত সুন্দর যে আমাদের জায়গাটা বেদখল হয়ে আছে, একটা দখলকৃত জায়গা, আপনি সেটা উদ্ধার করার ব্যবস্থা করবেন। আপনারা ভরসা রাখুন। রাস্তায় আন্দোলন করেছি ডিপ্লোমা প্রকৌশলের ভাগ্য পরিবর্তনের জন্য। ডিপ্লোমা অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ সংগঠনের মহাসচিব ইঞ্জিনিয়ারদের করুন অবস্থা। সুতরাং আজকে কক্সবাজার যা দেখলাম, আমরা বর্ষাকালে জলাবদ্ধতা দেখতে পাই। এখানকার এখন শীতকালেও বৃষ্টি হয়, গরমকালটাকে সুন্দরভাবে সাজানোর জন্য সুগঠিত হলো আমাদের বৈদেশিক মুদ্রা। আমি বারবার আমি সহ অনেকেই কারারুদ্ধ ছিলেন এই কারিগরি শিক্ষায়, যারা এই ছাত্র জনতার আন্দোলনে আমরা যে আমাদের 54তম প্রতিষ্ঠাবার্ষিকী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের কক্সবাজার জেলায় যে 54তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে, সেজন্য আমি সবাইকে সকল স্তরের প্রকৌশলীবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে প্রধান অতিথি হিসেবে কক্সবাজার জেলার সম্মানিত জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। উনি বেলুন উড়িয়ে আমাদের আজকে 54তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেছেন এবং আমরা সংক্ষিপ্ত র্যালি আমাদের প্রধান কার্যালয় থেকে শুরু করে ইউটার্ন নিয়ে আমরা পাবলিক লাইব্রেরিতে শেষ করে আলোচনা সভা শেষ করেছি এবং সব প্রকৌশলীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রাম সফলতার সাথে শেষ করার জন্য এবং মিডিয়ার সকল ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর কাভারেজ নেওয়ার জন্য। আমাদের যে দাবি দেওয়া আজকে এই প্রোগ্রাম থেকে উত্থাপিত হয়েছে, সেই দাবি দেওয়াগুলো আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ বাস্তবায়ন চাই। আমাদের যে জেলা কার্যালয়ের যে অবকাঠামোগত উন্নয়নের যে দাবি দেওয়া উত্থাপিত হয়েছিল, আমাদের যে বৈষম্যের যে কথা উত্থাপিত হয়েছিল, আমাদের যে অন্যান্য বিভিন্ন জায়গায় যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বৈষম্য ছিল, সেই বৈষম্যগুলো যাতে বৈষম্য থেকে আমরা বেরিয়ে হয়ে আসতে পারি, সেই দাবি দাওয়াগুলো যাতে মাঠে সুন্দরভাবে সমাপ্ত হয় এবং সফলতার সাথে আমরা শেষ করতে পারি, সেজন্য আমরা আইডিবির ব্যানারে কাজ করে যাব ইনশাল্লাহ। সময় আমাদের দাবি একটা দাবি আদায় হয়েছে বলতে পারবে না। এখন যারা বৈষম্যহীন বলে কথা বলতেছে, তারাও যেন অন্তত বৈষম্যের শিকার অন্য কাউদের না করে। কারণ আপনারা যদি দেখেন, এইখানে আছে অনেক উপস্থিত যারা আপনার ডেভেলপমেন্ট পার্টনার আছেন, বেসরকারি বিভিন্ন সেক্টরে আছে, যারা আজকে এইখানে নেতৃত্ব দিচ্ছেন। আজকে সরকারি চাকরিতে ঢুকলেই আপনারা 16,000 টাকা বেসিকে বেতন পান, 20,000 টাকা 30,000 টাকা বেতন পান। প্রাইভেট সেক্টরে যে সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার চাকরি করে, কয় টাকা তাদের বেতন? আজকে যারা আছে তাদেরকে বলে যেতে হবে, আমাদের প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তাদের আমরা বৈষম্য স্বীকার করব না, তাদেরও সরকারি বেতন নেয়, তাদের আমরা একটা বেতন দিব। আমরা কিন্তু বৈষম্যর ওখানেই সবচেয়ে বড় শিকার হচ্ছি। আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আহারের যে রোজগারের পথ, সবগুলো বন্ধ করে দেওয়ার জন্য গভীর পায়তারা ছিল এবং বর্তমানেও চলছে। যেমন বিএমবিসি সকল কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে, কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এখানে উন্নয়ন কর্তৃপক্ষের লিস্টের কোনো সুযোগ আমাদের দিচ্ছে না। সেম কক্সবাজার দিচ্ছে না, আপনার খুলনাতে দিচ্ছে না, রাজধানী দিচ্ছে না, চট্টগ্রামে দিচ্ছে না। এই বিষয়ে আমরা আইডিবি কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি মহোদয় এবং যুগ্ম আহ্বায়ক মহোদয়ের সদস্য আকর্ষণ করছি এবং লিডারদের সাথে আমি কথা বলেছি, নেতারা আশ্বস্ত করেছেন ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আমরা একটা আলোর মুখ দেবো বলে আমরা বিশ্বাস করি। এই যেহেতু কক্সবাজারের একমাত্র উন্নয়ন কর্তৃপক্ষ, আমাদের অনেক সদস্য প্রকৌশলী, সিভিল ইঞ্জিনিয়ার ভাইরা আর রোজগারের পথ হচ্ছে, এটার মাধ্যমে পরিবার চালাই। সবিনয় আবেদন আইডিবি কক্সবাজার পক্ষ থেকে আপনারা ইনশাল্লাহ তো এই সময়ের মধ্যে এটাকে সমাধান করবেন।
আরেকটা বিষয় উল্লেখ না করলে হয় না, আসলে প্রাইভেট সেক্টরে যে সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা চাকরিরত রয়েছেন এবং কর্মযজ্ঞে অংশগ্রহণ করতেছেন, আধুনিক বাংলাদেশ বিনির্মাণে লাজুক কর্ম বেতন কাঠামো। একজন যদি আমরা দেখতে চাই, গার্মেন্টস সেক্টরে যারা কাজ করে তাদের একটা অবকাঠামো রয়েছে বেতনের, কিন্তু আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভাইয়ের কোনো অবকাঠামো, বেতনের কোনো কাঠামো নেই। এ বিষয়ে আমাদের লিডারদের আমি সাথে দৃষ্টি আকর্ষণ করছি। ইনস্টিটিউটের জায়গা অরক্ষিত হয়, ইনস্টিটিউটের জায়গায় চোখ দেয়, ইনস্টিটিউটের জায়গায় ঘর তৈরি করে, ইনস্টিটিউটের জায়গায় টমটমের গ্যারেজ করে, এরকম কোন বাঘের বাচ্চা বাংলাদেশে তৈরি হতে পারবে না ইনশাআল্লাহ। প্রত্যেক আসছে এগুলো, এই সমস্ত কোন গাদ্দারকে কক্সবাজারে আমরা স্থান দেব না। আজকে ডিসি মহোদয়কে আমাদের সম্মানিত সেক্রেটারি বলেছেন, আপনি এটার ব্যবস্থা নেবেন, হয় উনি ব্যবস্থা নেবেন, না হয় কিভাবে ব্যবস্থা করতে হয় আইডিবি ভালো করেই জানেন। যে তরুণ ছাত্র সমাজের সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি, তারা 16 বছরের প্রেসিডেন্টকে বাংলাদেশ থেকে বিদায় করেছে। সেই ছাত্র সমাজ 10 কাঠা জায়গার জন্য এতজনের পা ধরতে হবে এটা আমি মনে করি না। আসলে 3 মাসে শেষ করা সম্ভব না। আর স্বৈরাচার পালাই গেছে, কিন্তু তার দোষরা এখন আমাদের দেশে রয়ে গেছে বিভিন্ন জায়গায়। আমরা যতই বলি আমরা যে 3 মাসে কতটুকু আমরা সফল হয়েছি, এটা আসলে আমাদের ভাইরাই দেখলে জানবেন। আর আমরা কেন্দ্রীয় আইডিবি, আমাদের কারিগরি শিক্ষা এবং আমাদের যে দাবি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাণের দাবিগুলো নিয়ে কাজ করতেছি। আসলে এখনো আমরা কারিগরি, আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বিভিন্ন যে বৈষম্যের শিকার হচ্ছে। একটা জিনিস দিয়ে আমি কিছুদিন আগে আমার চোখে পড়ছে, একটা প্রতিষ্ঠান একজন টেকনিশিয়ান নিয়ে, একজন ও বললো যে একজন টেকনিশিয়ান দরকার, কিন্তু ও কোয়ালিফিকেশন চাইছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের কি টেকনিশিয়ান? তাহলে আমাদেরকে হেয় করার জন্য, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে হেয় করার জন্য এই জিনিসগুলি একটি কুচক্রী মহল বারবার আমাদের মান সম্মান নিয়ে ওরা খেলতেছে। তাই আমরা আজকের এই অনুষ্ঠান থেকে বলতে চাই, আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা 4 বছর কঠোর পরিশ্রম করে প্র্যাকটিক্যাল করে আমরা এই ডিপ্লোমা সার্টিফিকেটটা পাই, কিন্তু কিছু কুচক্রী মহল বারবার আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে ছোট করার জন্য, যত হেয় করা যায় তারা বিভিন্ন প্রকার চেষ্টা করে যাচ্ছে। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে এগুলির প্রতিবাদ জানাচ্ছি। আর আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যে গভর্নমেন্টের একটা কথা, সাস্টেনেবল যে ডেভেলপমেন্টগুলি এখন কথা বলতেছে, এগুলি আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অক্লান্ত পরিশ্রম করে এই কাজে এখনো নিয়োজিত আছে। এবং এই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা স্কিল, আমরা যে এই যে স্যার যে বললো যে মেধাকে কেউ বিক্রি করতে পারে না, কেউ হ্যান্ড ওভার দিতে পারে না। আমরা যখন দেশের বাইরে যাই, বিভিন্ন জায়গায় যাই, ওখানে আমাদের যে রেমিটেন্সটা আছে, ওখানে রেমিটেন্সের 100%-এর 70% আমাদের ডিপ্লোমা, আমাদের স্কিল পার্সনরাই কিন্তু বিদেশ থেকে পাঠায়। এবং এই যে রেমিটেন্সটা বাইরে থেকে আসে আমাদের এখানে বাংলাদেশে যে প্রবৃদ্ধির বড় একটা অংশ এই রেমিটেন্সের উপর নির্ভর করে। তবে তার আগে আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা বলবো, সেটা হচ্ছে যে মানুষ নির্মাণ করে প্রয়োজনে, সৃষ্টি করে আনন্দে, বুদ্ধির পরিচয় দিয়ে জ্ঞানে, যোগ্যতার পরিচয় দিয়ে কৃতিত্বে, নিজের পরিচয় দিয়ে সৃষ্টিতে। তো আমি মনে করি আমার ছাত্রছাত্রীরা কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে তারা কৃতিত্ব দিয়ে নিজের যোগ্যতার পরিচয় দেবে এবং নিজের পরিচয় দেবে সৃষ্টিশীল কর্মকাণ্ড দিয়ে। আমরা যদি এদেশকে ভালোবাসি, এদেশের উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি চাই, আমাদেরকে এই কর্মমুখী শিক্ষার প্রতি সবাইকে আকৃষ্ট করে তুলতে হবে। এবং এই কর্মমুখী শিক্ষায় যারা থাকবে তারা সত্যিকার অর্থে দক্ষযোগ্য হয়ে গড়ে উঠবে, এই দেশকে উন্নয়ন সমৃদ্ধিতে ভরে তুলবে, আমাদের দেশকে এদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবে। একসময় হেনরি কিসিঞ্জার
এদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিলেন, বটমলেস বাস্কেট। কিন্তু আজকে কিন্তু বাংলাদেশ বটমলেস বাস্কেট নয়। আজকে বাংলাদেশ কিন্তু উন্নয়নশীল দেশ। আগামী দিনে এই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে। কাজে আমাদের যারা প্রকৌশলী সমাজ, তাদেরকে সবাইকে উন্নয়ন কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়তে হবে। ঐক্যবদ্ধ হয়ে একটা প্রতিষ্ঠান তৈরি করলেন, সেটা হলো ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স। সেটা ঢাকা রাজধানীর প্রাণকেন্দ্র কাকরাইলে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সুন্দর একটা ভবন, সুরক্ষিত একটা ভবন। আমরা আইডিবি অন্তর্বর্তীকালীন কমিটি সেটা যখন দেখলাম, অতীতের নেতৃত্ব, ঠিক দেশের যেমন ভোটবিহীন দিনের ভোট রাতে হয়, ঠিক আমাদের আইডিবি তো প্রত্যেকটা জেলায় ভোট হতো না, কেন্দ্রীয় ভোট হতো না, দিনের ভোট দিনেই হতো। কিন্তু আয়না ঘরে আটকে রেখে এটা অসংখ্য কক্ষ রয়েছে, সেটাতে আয়না ঘরের মতো আটকে রেখে তারা তাদেরকে ভোট সেরে ফেলতো। আমাদেরকে নমিনেশন পেপার পর্যন্ত দাখিল করতে দিত না। এমনি একটা কারণেই বৈষম্যের শিকার হয়ে যখন 5 তারিখে হাসিনা মুক্ত বাংলাদেশ হলো, 6 তারিখে আমাদের যুব প্রকৌশলীরা সেই আইডিবি রক্ষায় দিন রাত পরিশ্রম করতে লাগলো। আইডিবিকে সুরক্ষা দেওয়ার জন্য তারা পাহারা দিতে লাগলো। তা এইভাবে পাহারা দিয়ে তো একটা ইনস্টিটিউশন রক্ষা করা যায় না। তখন আমরা ভাবলাম যে একটা নিয়মতান্ত্রিক পদ্ধতি তাদের নেতৃত্ব তৈরি করা দরকার। তারই প্রেক্ষিতে আমরা সাধারণ সভা ডাকলাম, ডেকে সমস্ত ডিপার্টমেন্ট, সার্ভিস অ্যাসোসিয়েশন এবং জেলার মতামতটা অনেকটা নিয়েই আমরা একটা সার্চ কমিটির মতো করে আইডিবির নেতৃত্ব গঠন করলাম এবং এই নেতৃত্ব আমাদের সমাজসেবা কর্তৃক অনুমোদিত হইতে হয়, সে অনুমোদন নিলাম। নিয়ে আমাদের এই অন্তর্বর্তীকালীন কমিটি আইডিবি পরিচালনা করছে। এমনি একটা সময়ে আমরা দাঁড়িয়েছি যখন বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা অনেকেই আমাদের অনেক ক্ষত শিখায়নি। আমরা সেই ক্ষতকে দূর করার জন্য আপ্রাণ চেষ্টা করছি। সেই নিরিখে আমি ময়মনসিংহ গেলাম, ময়মনসিংহ থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে আজ থেকে কক্সবাজার, আবার কালকে হয়তো আমি নোয়াখালী যেতাম, কিন্তু দুর্ভাগ্য আমাদের 14 এবং 16 সমাপনী অনুষ্ঠানে উপদেষ্টা অংশগ্রহণ করার কথা রয়েছে। গত 10 তারিখে আমরা যখন আইডিবিতে আমাদের স্থানীয় সরকার উপদেষ্টা মহোদয় এসেছেন, এসে আমাদের অনুষ্ঠান আলোকিত করেছেন। এমনিভাবে আমাদের 10 দিনব্যাপী কর্মসূচি 6 তারিখ গেল, 8 তারিখ প্রতিষ্ঠাবার্ষিকী গেল, 10 তারিখ গেল, 14 এবং 16 দুদিন রয়েছে। সুতরাং আমরা সেই ব্যস্ততার মাঝেও আপনাদের কাছে এসেছি একটা মাত্র মেসেজ পৌঁছাইতে যে আইডিবি আমাদের একটা নিজস্ব সংগঠন। এই সংগঠন যদি আমরা করি, আমি দায়িত্ব নেওয়ার পরে আমি যে সমস্ত জিনিসগুলো উপলব্ধি করলাম সেটা হলো, আজকে কারিগরি শিক্ষায় মাত্র 12% শিক্ষক। 12% শিক্ষক দিয়ে আপনি কারিগরি শিক্ষার উন্নতি করা কোনো অবস্থাতে সম্ভব নয়। আমি কি দেখলাম, আমাদের 51 মাসের বেতন পাচ্ছে না টিচার। 753 জন টিচার 51 মাস বেতন না পেলে তাদের পরিবার পরিজন কীভাবে অনাহারে অর্ধাহারে কাটায়, সেটা আমি উপলব্ধি করতে শিখলাম। সেই কারণে কারিগরি অধিদপ্তরকে চাপ সৃষ্টি করার জন্য সেখানে আমি সহ আমার সভাপতি সহ গেলাম, গিয়ে আমরা বললাম এইভাবে কোনো প্রতিষ্ঠান চলতে পারে না, আপনি বিহিত ব্যবস্থা করেন। তারপরে কি দেখলাম, যেখানে আমার 12% শিক্ষক, সেখানে পেয়েছি তার 4000 শিক্ষক জুনিয়র ইনস্ট্রাক্টর নিয়োগের পরীক্ষা নিয়েছে, সেখানে তারা ভাইবা নিয়েছে, কিন্তু রেজাল্ট দিচ্ছে না। কেন আপনি রেজাল্ট দিবেন না? যেখানে আমার শিক্ষক 12%, আমার শিক্ষকের চাহিদার কারণে আমার ছাত্রছাত্রীরা লেখাপড়া করতে পারে না, তাহলে সেখানে আমরা চাপ সৃষ্টি করতেছি এবং করব এবং দাবি আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। বেকারত্বের অবসান করতে হবে, এই জন্যই কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিচ্ছি। প্রিয় ভাইরা, আমাদের বৈষম্য